আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্মাইলস স্পেশাল কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে জানব। প্রথমে আসি, লেনদেন কি? লেনদেন কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা। কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। তার মানে একটা ব্যবসায়ের যে সকল আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সে সকল ঘটনাই হচ্ছে কি আমাদের লেনদেন। এবার আসি, লেনদেন কয় প্রকার? লেনদেন দুই প্রকার। একটা হচ্ছে বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কি? একটা প্রতিষ্ঠানের সাথে আর একটা প্রতিষ্ঠান, মানে আমাদের একটা ব্যবসায়ের সাথে আরো একটা ব্যবসায়ের দুই আদান প্রদান হবে, লেনদেন হবে, এটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আর অভ্যন্তরীণ লেনদেন কি? ব্যবসায়ের ভিতরেই আমাদের যে প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানের ভেতরেই যে সকল লেনদেন ঘটবে সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন। এবার চলে আসি আমরা লেনদেনের বৈশিষ্ট্য। ক নম্বরে কি? ক নম্বরে হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। একটা লেনদেন হতে গেলে অবশ্যই ওই পণ্যটার বা যে লেনদেনটা ঘটতেছে তার একটা নির্দিষ্ট মূল্য থাকতে হবে। মূল্য ছাড়া লেনদেন হবে না। আর্থিক অবস্থার পরিবর্তন, তার মানে যখন লেনদেনটা হবে তখন এই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যখন আমরা পণ্যটা বিক্রি করব তখন আমাদের কি টাকা দিবে, অথবা আমরা যখন পণ্য কিনবো তখন আমরা কি টাকা দেব। এইরকম ভাবে লেনদেনে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হবে। দ্বৈত সত্তা, দুইটা সত্তা থাকতে হবে। দ্বৈত মানে হচ্ছে দুই। কয়টা? দুইটা। অবশ্যই প্রত্যেকে আলাদা আলাদা হবে। কোনো ব্যক্তি বা কোনো লেনদেনের একটা পক্ষের সাথে আরেকটা পক্ষ মিলবে না, দুইটাই আলাদা আলাদা পক্ষ হবে। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র, কোনো লেনদেনের সাথে আরেকটা লেনদেন এক হবে না, প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা লেনদেন হিসেবে গণ্য করা হবে, যেটাকে বলা হয় কি স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। দৃশ্যমানতা, দৃশ্যমানতা আবার দুইটা। একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন আর একটা হচ্ছে কি অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেন যে লেনদেনগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে দৃশ্যমান লেনদেন, আর যে সকল লেনদেন দেখতে পাই না সেগুলো অদৃশ্যমান লেনদেন। এই দৃশ্যমান লেনদেন সাধারণত আমাদের প্রতিনিয়ত ম্যাক্সিমাম লেনদেনগুলাই দেখা যায়। ক্রয় করতেছি, বিক্রয় করতেছি, ভাড়া দিচ্ছি, বেতন দিচ্ছি, এই সকল লেনদেনগুলো দেখা যায়। কিন্তু বেশ কিছু লেনদেন আছে যেগুলো আমরা দেখতে পাই না। তার ভিতরে একটা হচ্ছে অপচয়, তারপরে আছে সুনাম। এইগুলো কখনো দেখা যায় না, কিন্তু এগুলোও এক একটা লেনদেন। এখন যদি অপচয় বলি, বিস্তারিত যখন অপচয় জাবেদা আসবে ইনশাআল্লাহ ওইখানে বিস্তারিত অপচয় সম্পর্কে জানিয়ে দেব। এরপরে আসতেছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা কি? আমাদের পূর্বে ব্যবসার সাথে পূর্বে ঘটেছে এর সকল লেনদেন, অথবা ভবিষ্যতে ঘটবে সেই সকল লেনদেনগুলোও হচ্ছে ঐতিহাসিক লেনদেন বা ঐতিহাসিক ঘটনা, যা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপ হবে এবং আদান প্রদানের একটা ব্যবস্থা হবে। তা হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ হচ্ছে a = l + e, যেখানে এ হচ্ছে মোট সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানার সত্ত্ব। এইগুলোরও পরিবর্তন হতে হবে, তাহলে একটা লেনদেনের এই সকল বৈশিষ্ট্য সাধারণত থাকবেই। আর যে সকল লেনদেন নয় তাদের এই সকল বৈশিষ্ট্যের কোনোটাই মিলবে না। যেমন মা তার ছেলেকে যদি একটা জামা বানিয়ে দেয়, তাহলে এখানে কিন্তু ব্যবসায়ের কোনো প্রকার লাভ বা চিন্তা এগুলো থাকে না। সাধারণত মা তার ছেলের জন্য কি জামা বানিয়েই দিতে পারে, এখানে মায়ের কিন্তু কোনো লাভের আশা নেই। সুতরাং যে সকল আর্থিক ঘটনা আমাদের ব্যবসাকে প্রভাবিত করবে সেই সকল ঘটনাইগুলো লেনদেন, আর যেগুলো প্রভাবিত করবে না সেগুলো লেনদেন নয়। এবার চলে আসবো লেনদেন চিহ্নিতকরণ। আমরা এখানে দেখো বেশ কিছু লেনদেন বোর্ডে অলরেডি লিখেছি, এইগুলো আমরা চিনবো যে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয়। তাহলে সর্বপ্রথম চলে আসি, 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। দেখো ব্যবসা যখন আরম্ভ করা হয় তখন ব্যবসায় কি টাকা আসে বা অথবা পণ্যদ্রব্য আসবে, এগুলো নিয়ে আমরা সাধারণত ব্যবসা আরম্ভ করি। তাহলে 50,000 টাকা নিয়ে যেহেতু ব্যবসা আরম্ভ করেছি, এখানে ব্যবসায় কি অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে ব্যবসার কি একটা মূলধনও বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা একটা লেনদেন। দ্বিতীয় নম্বরে আসি, নগদে
15,000 টাকার ক্রয়, নগদে যখন ক্রয় করা হয়েছে ব্যবসায়ের থেকে কি নগদ টাকা চলে গেছে আর ব্যবসার নিজের একটা ব্যয় বৃদ্ধি হয়েছে। তার মানে এক পক্ষ আমরা হচ্ছে কি সুবিধা গ্রহণ করেছি এবং টাকা তার বিনিময়ে দিয়েছি, এটা হচ্ছে কি একটা লেনদেন। তার মানে পণ্য ক্রয়ের ফলে এখানে টাকা চলে গেছে আর ব্যবসায় কি ব্যয় বৃদ্ধি হয়েছে, যার কারণে এটা একটা লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছে। দেখো ব্যবসা থেকে যখন 10,000 টাকা পরিশোধ করছে তখন নগদ টাকা কি চলে যাচ্ছে, আর পাওনাদার একটা দায়, সেই দায় ব্যবসার যে দায়ও কিছুটা 10,000 টাকা পরিমাণ দায় কমে গেছে, তাহলে এটাও কি একটা লেনদেন। তারপরে আছে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। দেখো স্যার, ফরমাইশ প্রদানটা হচ্ছে একটা তালিকা দিছে যে এই জিনিসগুলো কিনতে হবে, 8,000 টাকায় এই তালিকাটা তৈরি করা হয়েছে, খসড়া তৈরি করা হয়েছে। এখন তৈরি করলেই কি তারা আমাদের কি পণ্যগুলো দিবে বা আমরা কি তাদের টাকা দিয়েছি? না, কোনোটাই হয়নি, যার কারণে এটা এখনো লেনদেন হয়নি। তার মানে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, যখন ফরমাইশ প্রদান করা হবে এইটা লেনদেন হবে না। চলে আসি বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেখো ব্যবসায় প্রচারণার জন্য কি করে থাকি আমরা? বিজ্ঞাপন করে থাকি। এটা ব্যবসার জন্য একটা ব্যয় স্বরূপ, যার কারণে এখানে আমাদের নগদ অর্থ চলে যাচ্ছে, তাহলে এটাও কি একটা লেনদেন। মামুনকে 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হলো বা ব্যবসায় ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। মামুনকে 7,000 টাকা একটা বেতন স্যালারি ধরা হয়েছে এবং ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে, কিন্তু এখানে এটা লেনদেন হবে না, কারণ তাকে এখনো টাকা দেওয়া হয়নি এবং সে এখন আমাদের কি ব্যবসায়ের সেবা করেনি বা ব্যবসায়ী কি সে এখনো ম্যানেজার নিয়োগ হয়েছে সবেমাত্র, এই মাঝখানে কোনো লেনদেন হয়নি এখনো, বা সে আমাদের সেবা দেয় নাই আর আমরাও কি ব্যবসা থেকে তাকে অর্থ দিইনি, এই জন্য আমাদের কি এটা লেনদেন হবে না। তাহলে কি স্যার আগে একটা পাইছি সেটা হচ্ছে ফরমাইশ দিলে কখনো লেনদেন হবে না, এবং কি ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এগুলোও কখনো লেনদেন হবে না। এরপর আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে চুরি। মালিকের যদি ব্যক্তিগত অর্থ চুরি হয় এটা ব্যবসার সাথে দায়বদ্ধ থাকে না, এটা মালিকের তার ব্যক্তিগত ব্যাপার, সুতরাং ব্যবসার সাথে সম্পর্ক না হওয়ার কারণে এটাও কি লেনদেন হবে না। এরপরে আসছে 10,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন। দেখো স্যার, চুক্তি সম্পাদন করেছে 10,000 টাকার, যে আমরা কিনবো, আমরা এখনো ক্রয়ও করিনি এবং তারাও কি আমাদের কোনো পণ্য দেয় নাই, আমরাও তাদের টাকাও দেয়নি, সুতরাং এটাও কি হবে না, লেনদেন হবে না। আশা করি বুঝতে পেরেছো কোন কোন এন্ট্রিগুলো লেনদেন হয় আর কোনগুলো লেনদেন হয়। সবসময় মনে রাখবা আমাদের ব্যবসায় থেকে যদি একটা টাকাও খরচ হয় তাহলে ওইটাকে লেনদেন হিসেবে ধরবো, আর যদি মনে করো ব্যবসা থেকে কোনো টাকার কোনো পরিবর্তন হয় নাই এবং ব্যবসাও কোনো সুবিধা গ্রহণ করেনি বা কাউকে সুবিধা প্রদান করেনি, তাহলে সে কি লেনদেন হবে না। অবশ্যই ব্যবসা যদি সুবিধা প্রদান করে, হয়তো টাকা এখন দেয় নাই, পরবর্তীতে দিবে, তাহলে সেটা লেনদেন। বা ব্যবসায় কি সুবিধা গ্রহণ করেছে, টাকা এখন দেয় নাই, তাও কি লেনদেন হবে। সুতরাং লেনদেন সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা হয়েছে। আশা করি আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি ওই কমেন্ট বক্সে তোমাদের প্রত্যেকের ভিডিওর রিপ্লাই দিয়ে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আমরা শিখব হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে আমাদের আছে a = l + oe, যেখানে a হচ্ছে অ্যাসেটস, অ্যাসেট অর্থ সম্পদ, l হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস অর্থ দায়, oe তে হচ্ছে অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এই দেখো সাইডে আমরা এটা লিখে দিয়েছি এবং তোমাদের বইতেও আছে দেওয়া। এই মালিকানা সত্ত্ব বের করতে গেলে আবার আমাদের কি আরো একটা ফরম্যাট ব্যবহার করতে হয়। মালিকানা সত্ত্বতে কি কি আছে স্যার দেখে আসি আমরা। প্রথমে হচ্ছে মূলধন, মূলধনের সাথে আমরা সাধারণত আয়গুলো যোগ করব, উত্তোলনগুলো বাদ দিব এবং ব্যয়গুলো বিয়োগ করব। তাহলে মূলধনের সাথে আয় যোগ, উত্তোলন বাদ এবং কি ব্যয় বাদ, এইভাবে যদি করি তাহলে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ খুব সহজে বের করতে পারবো। সবসময় মনে রাখবেন মালিকানা সত্ত্ব বের করার সময় কিন্তু এই কথা ব্যতীত কোনো দায় অথবা কোনো সম্পদ আনা যাবে না, তাহলে কিন্তু মালিকানা সত্ত্ব বের হবে না। এই যে মালিকানা সত্ত্বের সূত্রটা, O = C + R - D - E,
এটা তোমাদের যে সিরিয়াল ওয়াইজই তোমাদের সাজিয়ে লিখতে হবে তা না, তোমাদের এন্ট্রি অনুযায়ী আগে পরে থাকতে পারে, যেভাবে থাকবে। যদি আগে উত্তোলন থাকে তাহলে মূলধন থেকে কি বাদ দিবা, যদি আয় থাকে তাহলে যোগ করবা, ব্যয় থাকলে বাদ দিবা। স্বাভাবিকভাবে তোমাদের এন্ট্রি ওয়াইজ তোমরা করে আসবা, তাহলে দেখবা খুব সহজে অঙ্কটা করতে পারবো আমরা।